বৃষ্টি কমে আসায় ফেনী সহ 11 জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে হঠাৎই পানি বেড়েছে নোয়াখালী ও লক্ষ্মীপুরে। দুর্গম এলাকায় চরম সংকট দেখা দিয়েছে পানি ও শুকনো খাবারের। ভেঙে পড়েছে গ্রামীণ অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা। বানভাসীদের দুর্ভোগ লাঘবে কাজ করছে সেনা ও নৌবাহিনী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। বিস্তারিত দেখুন জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। ফেনীর বন্যা পরিস্থিতি এতটাই ভয়াবহ যে পানি কমলেও সেটি বোঝা যাচ্ছে না। চারদিক থইথই পানি। বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বেশিরভাগ এলাকায় এখনও বুক সমান পানি। এমন বন্যা কখনো দেখেনি জেলার মানুষ। ফুলগাজী, পরশুরাম ও ফেনী সদরে বন্যার পানি কমতে শুরু করেছে। তবে ছাগলনইয়া, সোনাগাজী, দাগনভূঞা উপজেলায় বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। ফেনী জেলা প্রশাসক জানান, 6টি উপজেলায় 8 লাখ মানুষ বন্যা আক্রান্ত। পানির কারণে বাচ্চার অসুস্থ হয়ে গেছে। পানি এতটুকু বুক সমান পানি। 4 দিন আসি, 3 তলা বাসা কেনার ভিতরে আসি, ওইখান থেকে বাড়িতে এখনো যেতে পারছি না। অতিরিক্ত বৃষ্টির কারণে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সড়কগুলো পানির নিচে তলিয়ে থাকায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। মোবাইল ফোনের টাওয়ারগুলো প্রায় অকেজো। দুর্গত এলাকায় খাদ্য সহায়তা দিচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। দুর্গত এলাকায় খাদ্য সহায়তা দিচ্ছে বিভিন্ন সংস্থা। উজানে ভারতের অংশে 3 দিন বৃষ্টিপাত না হওয়ায় মৌলভীবাজারের মনু, ধলাই ও কুশিয়া নদীর পানি কমতে শুরু করেছে। তবে আশঙ্কার কথা হলো, মনু ও ধলাই নদীর বাঁধের ভাঙ্গা অংশ দিয়ে পানি লোকালয়ে ঢুকছে। দুর্গত এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এছাড়া টানা বৃষ্টি ও উজানের ঢলে সৃষ্ট বন্যায় কুমিল্লা, চাঁদপুর, চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজারে ক্ষতিগ্রস্ত প্রায় 10 লাখ পরিবার। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ। দেশকে এগিয়ে নিতে ধর্ম, বর্ণ ও দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বঙ্গভবনে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের বন্ধনে নতুন প্রজন্মের জন্য একটি প্রগতিশীল ও শান্তিপূর্ণ সামাজিক ব্যবস্থা গড়ে তোলাই এবারের জন্মাষ্টমীর অঙ্গীকার বলে জানান রাষ্ট্রপতি। দেশের এই সংকটকালে বানভাসী মানুষের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। পরোপকারের মহান ব্রত নিয়ে যার যতটুকু সামর্থ্য আছে তা দিয়েই অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি। সবাই বাংলাদেশী। দেশকে এগিয়ে নিতে হলে ধর্ম, বর্ণ নির্বিশেষে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে। সকল ধর্মের মূল বাণী হচ্ছে মানব কল্যাণ। ধর্মীয় মূল্যবোধকে দেশ ও জনকল্যাণে কাজে লাগাতে হবে। পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের বন্ধনে নতুন প্রজন্মের জন্য একটি প্রগতিশীল ও শান্তিপূর্ণ সামাজিক ব্যবস্থা গড়ে তোলাই হোক এবারের জন্মাষ্টমীর অঙ্গীকার। এ বিষয়ে জানতে আমরা চলে যাচ্ছি রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আবির, মন্দিরে এখন কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে এবং র্যালি কখন বের হবে এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? লোপা, আপনি দেখতেই পাচ্ছেন এখন আনুষ্ঠানিকতা চলছে। তবে সনাতন ধর্মাবলম্বীরা এখানে যারা আছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন প্রতি বছর যেভাবে উৎসবমুখর পরিবেশে এবং অন্যান্য অনুষ্ঠান পালন করা হয় সেটি কিন্তু এবছর হবে না বন্যার কারণে। এর কারণ হচ্ছে সেই যে টাকাটি সেটি কিন্তু বন্যার্তদের উপলক্ষে তারা বিসর্জন দিবেন সেটি বলেছেন। এবং যে র্যালিটির কথা আপনি বললেন সেই র্যালিটি কিছুক্ষণের মধ্যেই কিন্তু বের হবার কথা তারা বলেছেন, যে দুপুর 1টা নাগাদ সেটা বের হতে পারে। সনাতন ধর্মাবলম্বীরা যেটি বলছেন যে অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধুজনের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যে শ্রীকৃষ্ণের জন্ম হয় এবং সেই শান্তির লক্ষ্যে কিন্তু তারা এই দিনটি নানা উৎসবের মাধ্যমে পালন করছেন। তবে ধর্মীয় পূজাপাঠ বা আচার বিধির বাইরে এবার অন্য কোনো আয়োজন কিন্তু হবে না, যেটি তারা বলছিলেন। দেশব্যাপী
ধর্মীয় আড়ম্বর ও আনুষ্ঠানিকতা উদযাপন করা হচ্ছে ইতিমধ্যেই। এ উপলক্ষে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক যে অনুষ্ঠান কর্মসূচি তারা করে সেটি কিন্তু এবছর তারা করবেন না বলে যেটি বলছেন সেটি কিন্তু তারা বাদ দিয়ে দিয়েছেন। এবং এই পূজাতে কিন্তু যেটি দেখেছি যে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু একটি বুথ রয়েছে, সেখান থেকে তারা সেই অর্থ কালেক্ট করে তারা সেটি বন্যার্তদের উপলক্ষে তারা দিবেন। এখন পর্যন্ত এখানে চলছে, তাদের কার্যক্রম চলছে এবং কিছুক্ষণ পরে 1টা নাগাদ র্যালিটি বের হওয়ার কথা রয়েছে এবং রাতে কৃষ্ণ পূজার মাধ্যমে তাদের এই অনুষ্ঠানটি শেষ হওয়ার কথা রয়েছে। লোপা, এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। ঢাকেশ্বরী মন্দির থেকে জানছিলাম জন্মাষ্টমীর খবর। অথই পানিতে অবর্ণনীয় দুর্ভোগে নোয়াখালী ফেনী এলাকার লাখো মানুষ। পানির উচ্চতা এতটাই বেশি যে পায়ের নিচে মাটির স্পর্শ পাওয়া যায় না, তার উপর থেমে থেমে বৃষ্টি। নিজের ঘরবাড়ি ছেড়ে একটু নিরাপদ আশ্রয়ের সন্ধানে ভুক্তভোগী মানুষ, কিন্তু সেখানেও খাদ্য সুপেয় পানির চরম সংকট। সড়ক মহাসড়কের পাশে থানা সদর কিংবা বাজার এলাকায় সহায়তা পৌঁছালেও দুর্গম এলাকায় মানুষ আছেন ভয়াবহ ঝুঁকিতে। নোয়াখালী এলাকার বানভাসী মানুষের দুর্ভোগের চিত্র তুলে ধরেছেন নিয়ামুল আজিজ সাদেক, ক্যামেরায় আনোয়ার হোসেন মিলন। চোখের সামনে পানির নিচে তলিয়ে আছে খেলার মাঠটি। রেলিংয়ের ফাঁক গলে এই দৃশ্যটাই হয়তো সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে 5 বছরের আহনাফকে। পানিবন্দী জীবনে শিশুদের দুরন্তপনা থেমে আছে 4 দেয়ালের মধ্যে। অসংখ্য বইও আছে পাঠশালায়, কিন্তু দুর্যোগের কারণে পাঠের পরিবর্তে সহযোগী হওয়াতেই বেশি মনোযোগ সব মানুষের। আমরা অনেক জায়গায় খেলতাম, স্কুলে যেতাম, আর পারি না, পানির কারণে আর পারি না। আমরা আগে অনেক জায়গায় যাইতাম, স্কুলে আইতাম, কিন্তু এখন পানির কারণে এটা করতে পারি না। খাবার পানির সংকট নিয়ে নারী পুরুষ ছোটেন শহরে, তবে প্রচুর শুকনো খাবার, রান্না করা খাবার পাচ্ছেন পাশের আশ্রয় কেন্দ্রের মানুষ। পানিতে দূরে এখন আসি সুবি আইছি, কিছু আনতে পারি না, বাও একখানে কিছু খালি হিন্দা কাপড় লাগে দূরে পানিতে আসি। আর কখনো আমার এই জন্মের পর থেকে আমি আর কখনো দেখিনি কোনো পানি নেই, কোনো শুকনা খাবারও নাই, কোনো বীজে খাবারও নাই। এর বিপরীত চিত্র দুর্গম এলাকার। ফেনীর লালপুরের প্রত্যন্ত গ্রাম কাতালিয়ার দোতলার ওপরে প্রতিটি ঘরেই শতাধিক মানুষ। 1 বছরের শিশু থেকে বৃদ্ধ সবাই এখন জীবন বাঁচানোর তাগিদে হন্যে হয়ে খাবার খুঁজছেন আশ্রয় কেন্দ্রে। দুধ কিছু পাওয়া যায় না, খানা পাওয়া যায় না। টানা বৃষ্টিতে নিরুপায় অসহায় মানুষের আরতি খাবার আর বিশুদ্ধ খাবার পানির। পানিটা নিয়ে খাওয়া দাওয়ার সমস্যা, পানিটা নিয়ে আনতে পারি না, দেন না ভিজি পানি আনি। স্মরণকালের বড় এ বন্যায় নোয়াখালীর প্রায় প্রতিটি ঘরই ডুবে গেছে। প্রত্যন্ত এলাকার মানুষগুলো আশ্রয় নিয়েছে উঁচু জায়গায়। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যে কারণে অসংখ্য পরিবার এসে আশ্রয় নিতে পারছেন। তাদের জন্য কিছু শুকনো খাবার এবং রান্না করা খাবারও জুটছে, কিন্তু ভেতরে যে আশ্রয় কেন্দ্রগুলো আছে তার সমানুপাতিকভাবে সেই খাবারগুলো পাচ্ছে না, কিংবা পানির সংকট রয়েছে বিশুদ্ধ খাবার পানি এবং স্যানিটারির। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, বেগমগঞ্জ, নোয়াখালী। বন্যার খবর জানাতে যাচ্ছি ফেনীতে, সেখানে আছেন সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, আপনি তো ফেনীর মহিপালে আছেন, তো ওই এলাকার বন্যার সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন? বন্যার পরিস্থিতির আপনিও কিছু দিচ্ছিলেন। এইখানে এই পর্যন্ত পানি ছিল, গতকালকে আমরা দেখেছি, সেটি কিন্তু কমতে কমতে একদম ট্রাঙ্ক রোড পর্যন্ত পেছনে চলে গিয়েছে। তার মানে হচ্ছে বন্যা পরিস্থিতির পানি নামার যে বিষয়টি সেটি কিন্তু অনেকাংশেই হয়েছে, এবং সোনাগাজী থেকে শুরু করে লালপোল থেকে শুরু করে লামিয়া থেকে শুরু করে যেই জায়গাগুলো আছে আমরা দেখেছি যে একদম পানির উপরে ভাসছে, পুরো মহাসড়ক কিন্তু তলিয়ে গেছে, সেই জায়গাগুলোও কিন্তু এখন পানি সরে গেছে। তবে কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম যে চট্টগ্রাম রেঞ্জের যে উপপরিচালক দিনামণি শর্মা, তিনি আমাদেরকে বলছেন, এখন আপনিও বলছিলেন সেই কথাটি, যে সুপেয় পানির খুব বেশি সংকট, সুপেয় পানির সংকটটা এখন যে কোনোভাবেই সেটি পূরণ করতে হবে। তারা কিছু কিছু ক্ষেত্রে তারা বলছে, তারা এবং স্বেচ্ছাসেবী রেড ক্রিসেন্ট সহ কয়েকটি সংস্থা কিছু ট্যাবলেট দিয়ে, জীবাণুমুক্ত ট্যাবলেট করে কিছু পানির ব্যবস্থা করছেন, সেটি কিন্তু প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত নয়। আর খাবারের যে সংকটের কথা তারা বারবার বলছেন যে এই যে আশপাশের এলাকাগুলো আছে, বিশেষ করে সালাউদ্দিন মোড় থেকে শুরু করে
লালপোল বা এই যে আশপাশে এলাকাগুলোতে কিন্তু যে আশ্রয়কেন্দ্রগুলো আছে সেখানের মানুষ কিন্তু খাবার পাচ্ছে, কিন্তু দূরবর্তী যে জায়গাগুলো আছে ছাগলনাইয়া থেকে শুরু করে পরশুরামের প্রত্যন্ত যে গ্রামগুলো সেখানে যে আশ্রয়কেন্দ্রগুলো আছে সেগুলো কিন্তু খাবার পৌঁছানো হচ্ছে না বলে স্বীকার করেছেন এই ডিএজি এই উপপরিচালক চট্টগ্রাম রেঞ্জে। উনিও বলেছেন যে যদি এই যে সুসংগঠিত যে বাহিনীগুলো আছে বিশেষ করে ফায়ার সার্ভিস সহ অন্যান্য বাহিনী তাদের কাছে যদি এই খাবার পানি এবং খাবার দেওয়া হয় তারা কিন্তু দুর্গম এলাকায় পৌঁছাতে পারবেন, এমন আহ্বানও তিনি জানিয়েছেন। রাইসুল, 1 সেপ্টেম্বর শুরু হচ্ছে 2025 সালের হজের প্রাথমিক নিবন্ধন। সরকারি ও বেসরকারি দুই মাধ্যমে এই নিবন্ধন কার্যক্রম চলবে 30 নভেম্বর পর্যন্ত। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জারি করা এই সংক্রান্ত পরিপত্রে বলা হয়েছে, পূর্বের কিংবা নতুন প্রাক নিবন্ধন যে কোনো ব্যক্তি 3 লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। হজ প্যাকেজ মূল্যের অবশিষ্ট টাকা প্যাকেজে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। এবছরের হজ প্যাকেজ মূল্য সৌদি পর্বের ব্যয় ও বিমান ভাড়া নির্ধারণ সাপেক্ষে ঘোষণা করা হবে। তবে 2025 সালে সাধারণ হজ প্যাকেজ মূল্য গত বছরের চেয়ে কমানোর চেষ্টা করা হবে। আগামী বছর বাংলাদেশের জন্য হজযাত্রীর কোটা 1,27,198 জন। এই কোটা পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে প্রাথমিক নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে। নরসিংদীর মাধবদীতে টেক্সটাইল কারখানার শ্রমিক জামান মিয়া নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা করা হয়েছে। এই মামলায় আরও 300 থেকে 350 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গতরাতে নিহত জামান মিয়ার ভগ্নিপতি মোহাম্মদ আঙ্গুর মিয়া নরসিংদীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল হকের আদালতে মামলার আবেদন করেন। এ সময় আদালতের বিচারক পুলিশকে মামলাটি তালিকাভুক্ত করার নির্দেশ দেন। আজ শুভ জন্মাষ্টমী। হিন্দু পুরাণ মতে অশান্ত পৃথিবীতে শান্তি আনতেই শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। এবার জন্মাষ্টমী উৎসবের ব্যয় সীমিত করে বন্যা দুর্গতদের সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সংগঠনগুলো। আর সেই সাথে পাপ আর দুর্যোগ থেকে মুক্তি পাবার প্রার্থনা করছেন সনাতন ধর্মাবলম্বীরা। আবির আহমেদের রিপোর্ট। পুরাণ মতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে মথুরায় কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ। সেই পুণ্যতিথির স্মরণে পালিত হয় জন্মাষ্টমী, শুভ জন্মাষ্টমী। পৃথিবীতে যখন অধর্ম বেড়ে গিয়ে ধার্মিক ও সাধারণের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, তখনই দুষ্টের দমন ও সৃষ্টের পালনের মাধ্যমে ধর্ম রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অবতার রূপে ধরণীতে নেমে আসেন। এই অষ্টমী তিথিতে ভগবানের আবির্ভাব ঘটেছিল। তিনি এসে আমাদেরকে যে গীতার বাণী দিয়ে গেছেন, শ্রীমদ্ ভগবত গীতা, এই গীতা সমস্ত মানুষের কল্যাণের কথা বলেছেন। জন্মাষ্টমী উপলক্ষে পূজা অর্চনা এবং নাম কীর্তন সহ বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করতে আসেন সনাতন ধর্মাবলম্বীরা। বিশ্ব শান্তির কামনা করছি, আমাদের দেশ তথা সকল মানুষের যেন শুভ মঙ্গল হয়, সকলের সকল আশা স্বপ্ন যেন পূরণ হয়। হামলা হানাহানি মারামারি এটা যেন ভুলে যায়। আমরা তো পৃথিবীতে 2 দিনের অতিথি, আবার চলে যেতে হবে। সব ধর্মের মানুষকে চলে যেতে হবে, তো আমরা মিলেমিশে যেন পৃথিবীতে ভালোভাবে বাঁচতে পারি। তবে দেশের বিভিন্ন অঞ্চলে জন্মাষ্টমী শোভাযাত্রার অর্থ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের ঘোষণা দিয়েছেন সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠন। সেই সাথে বন্যার্তদের জন্য মন্দির থেকে অর্থ উত্তোলন করা হয়, যা সহায়তা হিসাবে দান করা হচ্ছে বন্যা কবলিত এলাকায়। অনেক কিছু আমরা কাটছাঁট করে করছি বন্যার্থের জন্য। আমাদের এখান থেকে বেশিরভাগ অংশ 80% আমরা বন্যার্থের জন্য আমরা দানটা করব। বন্যায় যা হচ্ছে এটার জন্য আমাদের উই আর রিয়েলি স্যাড, আমাদের অনেক খারাপ লাগতেছে। এন্ড আমরা যতটুকু পারছি আমরা হেল্প করছি, সবাই মিলে হেল্প করছি। পূজা অর্চনা ও বিশেষ প্রার্থনা হচ্ছে মন্দিরে মন্দিরে, যাতে দুর্যোগ দুর্বিপাক থেকে মুক্তি পায় মানুষ। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। রেগুলেটর ভেঙে যাওয়ায় নোয়াখালীর কোম্পানিগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা করা হচ্ছে। নতুন করে বন্যা কবলিত হচ্ছে চাঁদপুর জেলা। এছাড়া ফেনী, মৌলভীবাজার সহ অন্যান্য জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। দুর্গত এলাকায় চরম সংকট দেখা দিয়েছে পানি ও শুকনো খাবারের। বন্যায় ভেঙে পড়েছে গ্রামীণ অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা। বাড়তে শুরু করেছে পানিবাহিত রোগবালাই। বানভাসীদের দুর্ভোগ লাঘবে কাজ করছে সেনা, নৌবাহিনী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। এদিকে 5 দিন বন্ধ থাকার পর আখাউড়া সীমান্ত দিয়ে যাত্রী পারাপার শুরু হয়েছে। বিস্তারিত ওয়ালিউল্লাহ ওলির ডেস্ক রিপোর্টে।
অতিরিক্ত পানির চাপে নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুসাপুর রেগুলেটর ভেঙে গেছে। সোমবার সকাল 10টার দিকে এটি ভেঙে যায়। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে এবং চলমান বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছেন স্থানীয়রা। বন্যার পানি নামাতে গত 2 দিন আগে রেগুলেটরের 23টি গেটের সবগুলো খুলে দেওয়া হয়েছিল। ফলে কোম্পানিগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছিল, কিন্তু মুসাপুর রেগুলেটর ভেঙে যাওয়ায় স্থানীয়দের মাঝে উৎকণ্ঠা বিরাজ করছে। ফেনীর ফুলগাজী, পরশুরাম ও সদরে বন্যার পানি নামতে শুরু করলেও পানিবন্দী রয়েছে ছাগলনাইয়া, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার লাখো মানুষ। শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকটে তাদের ভোগান্তি বেড়েছে। জেলায় প্রায় 8 লাখ মানুষ বন্যা আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। উদ্ধার কাজে ও ত্রাণ বিতরণে সেনাবাহিনী, নৌবাহিনী, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস সহ শতাধিক স্বেচ্ছাসেবী টিম কাজ করছে। এদিকে জেলা জুড়ে বৃদ্ধি পেয়েছে পানিবাহিত রোগবালাই। ধর্মপুর, বড়ইয়া ওইদিকে আটকা রয়েছে, অনেক মানুষ আটকা রয়েছে, আর ওইদিকে টান পৌঁছা যেতে না, নৌকাও নাই। ছোট বাচ্চার ঠান্ডা লেগে গেছে, ওদের ঘুমানোর জন্য কিছু শুকনা কাপড় লাগবে যেগুলো নিচে যাতে দিয়ে ঘুমাইতে পারে। পানিতে কয়দিন ছিল, বিভিন্ন ধরনের অ্যাবসেস, বয়েল এগুলো ডেভেলপ করছে, বিভিন্ন ধরনের ইনফেকশন হচ্ছে। আর কিছু পাচ্ছি আমরা চর্মরোগগুলো যেগুলো আগে ছিল এগুলো এখন স্যাঁতস্যাঁতে অবস্থা হওয়ার কারণে এগুলো আরো একটু বেড়ে গেছে। উজানে ভারতের অংশে গত 3 দিন বৃষ্টিপাত না হওয়ায় মৌলভীবাজারের মনু, ধলাই ও কুশিয়ারা নদীর পানি নামতে শুরু করেছে। নিচু এলাকা থেকে পানি নামতে শুরু করায় অনেকে নিজ বসতঘরে ফিরতেও শুরু করেছেন। এদিকে নতুন করে বন্যা কবলিত হচ্ছে চাঁদপুর জেলা। প্রতিদিন তলিয়ে যাচ্ছে শাহরাস্তি উপজেলার বিস্তীর্ণ এলাকা। পরিস্থিতি অবনতির আশঙ্কায় অনেকে আশ্রয় কেন্দ্রে চলে যাচ্ছেন। এছাড়া টানা বৃষ্টি ও উজানের ঢলে সৃষ্ট বন্যায় কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজারে ক্ষতিগ্রস্ত প্রায় 10 লাখ পরিবার। বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হওয়ায় গত 2 দিনের টানা ভারী বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে সুন্দরবন সংলগ্ন মোংলা উপকূলের জনজীবন। মোংলা সমুদ্র বন্দরে জারি করা হয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। এদিকে গত 2 দিন ধরে টানা বৃষ্টিতে মোংলা পৌর শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ওয়ালিউল্লাহ ওলি, এনটিভি নিউজ ডেস্ক। ধর্মীয় নানা আনুষ্ঠানিকতায় দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব শুভ জন্মাষ্টমী। এই উপলক্ষে ফরিদপুর শহরে শ্রীধাম শ্রী অঙ্গন হতে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। গাজীপুরে শোভাযাত্রা ও আলোচনা সভা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। দুপুরে মাগুরায় জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে নানা আয়োজনে শ্রী শ্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান পালিত হয়েছে। মুন্সিগঞ্জে শতকণ্ঠে গীতা পাঠের মধ্য দিয়ে বন্যার্তদের জন্য সনাতন ধর্মাবলম্বীরা প্রার্থনা করেন। দিনব্যাপী শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে নিয়োজিত করেন ভক্তরা। এদিকে পটুয়াখালী, জয়পুরহাট, ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব শুভ জন্মাষ্টমী পালিত হচ্ছে। বেআইনি সমাবেশ ও পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় ৩৭৫ জন আনসার সদস্যকে কারাগারে পাঠিয়েছে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। এদিকে রাজধানী আদাবর থানায় একটি হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান গোলাপের 7 দিন এবং সাংবাদিক শাকিল আহমেদ এবং ফারজানা রূপার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে একই আদালত। এদিন আদালত প্রাঙ্গণে সেনা ও পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। রিপোর্ট করছেন হাসান জাভেদ। চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে গত কয়েকদিন ধরে রাজপথে আন্দোলন করে আসছিল সাধারণ আনসাররা। রোববার তারা সচিবালয়ের সামনে সংঘর্ষে জড়ায়। এতে 40 জন শিক্ষার্থী আহত হয়। এ ঘটনায় রাজধানীর শাহবাগ, রমনা, পল্টন ও বিমানবন্দর থানায় মামলা হয়। মামলায় 426 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েক হাজার আনসার সদস্যকে আসামি করা হয়। সোমবার গ্রেফতারকৃত আনসার সদস্যদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা, গাড়ি ভাঙচুর এবং গুরুতর জখম ইত্যাদির কারণে 4টি থানায় 426 জন আনসারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তার মধ্যে 375 জনকে আদালতে উপস্থাপিত করা হয়। বিজ্ঞ আদালত এই আনসারদেরকে কারাগারে প্রেরণ করে। 375 জন। এদিকে আদাবর থানায় গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান গোলাপকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চায় পুলিশ। একই মামলায় গ্রেফতার দেখিয়ে
সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রূপারও 10 দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে গোলাপকে 7 দিন এবং শাকিল ও রূপাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশাররফ হোসেন। একটা হত্যা মামলা, এই হত্যা মামলার মধ্যে ষড়যন্ত্র, নির্দেশদাতা, মদতদাতা, অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা এটা একটা বিষয় আছে। এই বিষয়ে এই মামলার এই আসামিদের বিরুদ্ধে সম্পূর্ণভাবে এটা সম্পৃক্ত এবং প্রতিমান। ঘটনা সম্পর্কে ওরা আমার মক্কেলরা কোনো কিছুই জানে না এবং ঘটনাস্থলে উপস্থিত ছিল না। ঘটনার যে সময় এবং স্থান, ওই সময় আমার মক্কেলরা তার কর্মস্থলে ছিল। উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলায় আমার মক্কেলদেরকে সম্পৃক্ত করা হয়েছে। এর আগে উত্তরা থানার একটি হত্যা মামলায় শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে 4 দিনের রিমান্ড নিয়েছিল পুলিশ। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। দাবি আদায় নয়, বিশৃঙ্খলা করতে আনসারের ছদ্মবেশে একটি গোষ্ঠী সচিবালয়ে এসেছিল জানিয়ে উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন সব ষড়যন্ত্র রুখে দেবে ছাত্র জনতা। আরেক উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন এই সরকার বানের জলে ভেসে আসেনি, বরং জনগণই তাদের ক্ষমতায় বসিয়েছে। ঢাকা মেডিকেল কলেজে আনসারের হামলায় আহত সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে দেখতে গিয়ে তারা এসব কথা বলেন। নূর হোসেনের রিপোর্ট। সচিবালয়ের সামনে আনসার সদস্যদের হামলায় আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ অন্যদের খোঁজ খবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। আহতদের খোঁজ খবর শেষে সাংবাদিকদের আসিফ নজরুল বলেন স্বৈরাচারী সরকার হটানো ছাত্র জনতা এখনও জাগ্রত, কোনো ষড়যন্ত্রই সফল হবে না। যারা অপশক্তির দোসর আছে, যারা বিভিন্ন ছদ্মাবরণে ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করতে চায়, তাদের জন্য একটা বার্তা দিয়েছে যে এই দেশের ছাত্র সমাজ জাগ্রত রয়েছে, কোনো ষড়যন্ত্র সফল হবে না। এবং যারা ষড়যন্ত্র করবে, যারা এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে দাবি আদায়ের ছদ্মাবরণে বা বিভিন্ন অজুহাতে বিভিন্ন ছদ্মাবরণে যারা এটাকে নস্যাৎ করতে চাবে, তাদের বিরুদ্ধে আমরা তো প্রচলিত আইনে ব্যবস্থা নিব, প্রচলিত আইনে। এছাড়া ছাত্র সমাজ যারা আছে তারা জাগ্রত আছে, এই ছাত্র সমাজকে পরাজিত করা এবং তাদেরকে বিভ্রান্ত করা যাবে না। জ্বালানি উপদেষ্টা বলেন এই সরকার জনগণের প্রত্যাশা সরকার, বানের জলে ভেসে আসেনি। প্রত্যেকটা দাবিরই কিন্তু একটা আর্থিক সংশ্লেষ আছে, মানে সরকারের ব্যয় বাড়বে, তো সরকারের রাজস্ব তো হঠাৎ করে রাতারাতি বেড়ে যাবে না। তাহলে আমরা কিভাবে এইসব দাবি মেটাবো? টাকা ছাপতে পারি, টাকা ছাপলে কি হবে? মূল্যস্ফীতি হবে, মূল্যস্ফীতি হলে কি হবে? আপামর জনসাধারণ এর সময় সাফার করবে। এছাড়া আহত শিক্ষার্থীদের দেখতে ঢাকা মেডিকেল পরিদর্শন করেছেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। এদিকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। সরকারি হিসেবে বন্যায় এখন পর্যন্ত 23 জনের মৃত্যু হয়েছে ও মৌলভীবাজারে 2 জন নিখোঁজ আছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এসব বলেন তিনি। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যাও বেড়ে 57 লাখ ছাড়িয়েছে। আর নতুন করে ভারী বর্ষণ না হলে 48 থেকে 72 ঘন্টার মধ্যে বন্যার পানি অনেকটাই নেমে যাবে বলে জানানো হয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পক্ষ থেকে। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। দেশের 11 জেলায় বানভাসী মানুষের দুর্ভোগ কমছেই না। সরকারি হিসেবে একদিনের ব্যবধানে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 5 লাখ বেড়ে 57 লাখ ছাড়িয়েছে। সাধারণ মানুষের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণ সহায়তা পাওয়ায় গেল 3 দিন মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন করে নগদ অর্থ বা খাদ্য সামগ্রী দেবার প্রয়োজন হয়নি বলে জানানো হয় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে। প্রত্যন্ত অঞ্চলে সেনাবাহিনীর পক্ষ থেকে হেলিকপ্টারে করে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট সচিব। 11টি জেলায় মোট 11,38,048টি পরিবার পানিবন্দী রয়েছে। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা 57,01,204 জন। আর এ পর্যন্ত মৃতের তথ্য আমরা পেয়েছি 23 জনের, আর নিখোঁজ তথ্য রয়েছে আমাদের 2 জনের, এটি মৌলভীবাজারে। এদিকে বন্যার পানি নেমে যাবার প্রবণতা বেড়েছে ও আপাতত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আয়োজিত ব্রিফিংয়ে। 24 ঘন্টার মধ্যে উন্নতি হচ্ছে এবং আশা করছি আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে আমরা মোটামুটি বন্যা মুক্ত হওয়ার একটা, যদি আর ভারী বৃষ্টিপাত না হয় অবশ্যই আমরা 48 থেকে 72 ঘন্টার মধ্যে মোটামুটি বন্যার পানি নেমে যাওয়ার একটা আশা দেখতে পাচ্ছি। বর্তমানে কুমিল্লা ও ফেনীর বন্যা পরিস্থিতি তুলনামূলক সংকটাপূর্ণ উল্লেখ করে বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম নিয়ে এখনই পরিকল্পনা হচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। ভারতের ফারাক্কা বাঁধের 109টি গেট খুলে দেওয়া হয়েছে। সোমবার গেটগুলো খুলে দেওয়া হয় বলে জানা গেছে। গণমাধ্যমের খবর অনুযায়ী প্রতিবেশী দুই রাজ্য বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে পানির চাপ পড়েছে। ফারাক্কা বাঁধ এলাকায় পানি বিপদসীমার 77.34 মিটার উপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলে দেওয়া হয়। সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে। বাঁধ খুলে দেওয়ায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশেও বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে এতে একদিনে 11 লাখ কিউসেক পানি বাংলাদেশে ঢুকবে। জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্য আশাব্যঞ্জক, তবে নির্বাচনের রোড ম্যাপ নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে বলে মনে করেন বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করে জানিয়েছেন, নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্রুত সংলাপে বসার। ফ্যাসিবাদের দোসরদের প্রশাসন থেকে প্রত্যাহারের দাবিও জানান তিনি। ইমরুল হাসানের রিপোর্ট। রোববার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। পরদিন এ নিয়ে প্রতিক্রিয়া জানান বিএনপির মহাসচিব। বলেন, প্রয়োজনীয় সংস্কারের জন্য সরকারকে সময় দিতে হবে, তবে নির্বাচন হতে হবে যৌক্তিক সময়ের মধ্যে। আমরা আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তিনি একটা রোড ম্যাপ দিবেন। সেই রোড ম্যাপটা আমরা কিন্তু ফর ট্রানজিশন টু ডেমোক্রেসি এটা আমরা কিন্তু ওনার বক্তব্যের মধ্যে পাই না। কবে নির্বাচন হবে এটা রাজনৈতিক সিদ্ধান্ত, সঠিক অবশ্যই রাজনৈতিক সিদ্ধান্ত হবে, কিন্তু এই রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তো রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে হবে। আমি আশা করব যে আমাদের প্রধান উপদেষ্টা সেই প্রক্রিয়াটার দিকে খুব দ্রুত যাবেন, এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবেন। নির্বাচন হতেই হবে, নির্বাচনটা যেন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হয়, সবাই যেন ভোট দিতে পারে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা প্রায় 1.5 লাখ মামলা প্রত্যাহারের দাবি জানান মির্জা ফখরুল। বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও চক্রান্ত অব্যাহত রেখেছে ফ্যাসিবাদের দোসররা। আমরা এই প্রশাসনে এখনো সেই সমস্ত ব্যক্তিদের দেখতে পাচ্ছি যারা এই ফ্যাসিবাদী সরকারকে মদত দিয়েছে, তাদের চেহারা আমরা আর দেখতে চাই না। সচিবালয় ঘেরাও করে আপনার আনসার এবং অন্য সব কিছু লোকজনদের নাম পোশাকধারী লোক তারা গোলযোগ সৃষ্টি করে সমস্যা সৃষ্টি করতে চেয়েছিল। এটা ভালো লক্ষণ নয়। অর্থাৎ যারা পরাজিত তারা এখন আবার বিভিন্নভাবে সে চক্রান্ত করছে যে এই বিজয়কে তারা নস্যাৎ করে দেওয়ার জন্য। বন্যা পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। ভারতের যে বাঁধ খুলে দেওয়া হয়েছে একটা ক্রিমিনাল অফেন্স বলে আমি মনে করি। আন্তর্জাতিক আইন বলে যে তাকে ভাটির দেশকে তাকে অবহিত করতে হবে জনগণকে সচেতন করার জন্য, সেটা করা হয়নি। এদিকে বন্যার্তদের সহায়তায় বিএনপির কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করে মির্জা ফখরুল বলেন, ছাত্র জনতার শক্তির মধ্য দিয়ে এই দুর্যোগে জয়ী হবে বাংলাদেশ। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।